নরেন্দ্রনাথ ছুটতে ছুটতে রামতনু বসুর গলিতে ঢুকে পড়ল। তাদের নিজেদের বাড়িতে অনেক মানুষজন, তার নিজস্ব ঘর নেই। পড়াশোনা গান বাজনা চর্চার সুবিধে হয় না। এই গলিতে তার দিদিমার বাড়ি, এখানে সে একটা ঘর পেয়েছে। ঘরটি অবশ্য বিচিত্র, মূল বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। একেবারে বাইরের দিকে একটা গম্বুজের দোতলায়, হয়তো এককালে নহবতখানা কিংবা দারোয়ানের ঘর ছিল। রাস্তার দিক থেকে আলাদা সিঁড়ি, বন্ধুরা যখন তখন চলে আসতে পারে। নরেন্দ্রনাথ নিজেই এই ঘরটার নাম দিয়েছে টং। ছোট্ট ঘরখানিতে রয়েছে একটা ক্যাম্বিসের খাট, তার ওপর একটা ময়লা বালিশ, মেঝেতে একটা ছেঁড়া পাপোশ পাতা, একদিকের দেওয়ালের দড়ি টানানো, তাতে কয়েকখানি কাপড়, পিরান, চাদর, গামছা ঝুলছে। নরেন্দ্রনাথের সম্পত্তির মধ্যে এ ঘরে রয়েছে একটা তানপুরা, একটা সেতার ও একটা বায়া। কুলুঙ্গিতে খাটের ওপর মাদুরে ছড়ানো প্রচুর বই। রাস্তার দিকে একটি মাত্র জালনা। নরেন্দ্রনাথ বাইরের পোশাক ছেড়ে একটি ধুতি জড়িয়ে নিল, মাথা মুছল গামছা দিয়ে। ভিজেছে খুব, কিন্তু মজার ব্যাপার এই যে তাকে এতখানি ভিজে ঘরে আসতে হলো, আর পৌঁছাবার পরই বৃষ্টি কমে গেল এক্কেবারে। একদিকে রয়েছে একটা হুকো, খানিকটা তামাকের গুল আর ছাই ফেলবার একখানি সরা, আর একটা সরাতে টিকে, নারকোল ছোবড়া আর দেশলাই। এই দেশলাই জিনিসটা কিছুদিন যাবৎ চালু হয়ে বেশ সুবিধে হয়েছে। কলকেতে তামাক ও টিকে দিয়ে ধরাবার পর নরেন্দ্রনাথ গুরুক গুরুক করে আরামের টান দিতে লাগলো। নেশার দ্রব্য পেয়ে সুস্থির হলো। একটু পরেই পৌঁছলো ব্রজেন্দ্র, ছাতাটা গুটিয়ে বাইরে রাখলো। নরেন্দ্রনাথের মনটা কিছুতেই হালকা হতে পারছে না। স্বাভাবিক হাস্য পরিহাসের বদলে সে ব্রজেন্দ্রকে দেখেই বলল, তুই জানতে চাইছিলি শ্রীরামকৃষ্ণ ঠাকুরকে দেখে আমার কি মনে হয়েছে? জানিস ব্রজেন, আমি ওকে জিজ্ঞেস করেছিলুম, মশাই আপনি স্বচক্ষে ঈশ্বরকে দেখেছেন? উনি একটুও দ্বিধা না করে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, হ্যাঁ আমি ঈশ্বর দর্শন করেছি, যেমন তোমাদের দেখছি, আরও ঘনিষ্ঠ রূপে দেখেছি তাকে। ব্রজেন্দ্রের মুখে হাসি ফুটে উঠল। সে বলল, তুই তা বিশ্বাস করলি নাকি? নরেন্দ্রনাথ প্রবল বেগে মাথা নেড়ে বলল, না অবশ্যই বিশ্বাস করিনি, কিন্তু এটা বুঝতে পারলুম উনি অন্য সাধকদের মতন রূপক হিসাবে বলেননি, সরল বিশ্বাসের আন্তরিকতায় বললেন। হয়তো উনি মনোম্যানিয়াক। ব্রজেন্দ্র বলল, তুই বললি না কেন তোকেও দেখাতে? আমাকে যদি কেউ ভূতের গল্প বলে আমি সঙ্গে সঙ্গে দাবি করি, আমাকে দেখাতে পারো? কেউ তো তা পারে না দেখি। নরেন্দ্রনাথ বলল, না সে কথা বলিনি। উনি বলতে লাগলেন, সত্যি করে কে ঈশ্বরকে দেখতে চায়? লোকে বিষয় আশয়ের দুঃখে ঘটি ঘটি কাঁদে, ভগবানের জন্য কি তা করে? ব্রজেন্দ্র বলল, তোর তো বিষয় আশয়ের টান নেই, তুই কিছুদিন কাঁদাকাঁদি করে দেখবি নাকি? নরেন্দ্রনাথ বলল, পরিহাসের ব্যাপার নয় রে, মানুষটি অর্ধোন্মাদ হলেও খাঁটি, এটা আমি বুঝেছি। কথাবার্তার মধ্যে কোনো খাদ নেই। ওর কাছে গিয়ে আমার এমন একটা অভিজ্ঞতা হয়েছে যার কোনো ব্যাখ্যা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, কোনো ব্যাখ্যাও মনে ধরছে না। নরেন্দ্রনাথ অন্যমনস্ক হয়ে গেল। সেই প্রথমবার দক্ষিণেশ্বরে যাওয়ার পর নরেন্দ্রনাথ ঠিক করেছিল সে আর ওখানে যাবে না। ওই আধপাগলা লোকটি স্বার্থশূন্য, সরল এবং পবিত্র মনা হলেও কালী সাধক তো বটে। তার সঙ্গে নরেন্দ্রনাথের মতন যুবকদের কি সম্পর্ক থাকতে পারে? নরেন্দ্র কি যুক্তি বিসর্জন দেবে নাকি? ঈশ্বরকে চোখে দেখা যাবে কি করে? তাহলে তো মেনে নিতে হয় যে ঈশ্বরের কোনো রূপ কিংবা আকার আছে। তবু সে কথা দিয়েছিল বলে নরেন্দ্রনাথের মনটা খচখচ করে। যেতে সে চায় না, কিন্তু প্রতিশ্রুতি রক্ষার একটা দায়িত্ব তো আছে। একদিন সে ভাবল ব্যাপারটা চুকিয়েই ফেলা যাক, আর একবার গিয়ে সে বলে আসবে দক্ষিণেশ্বরে, না মশাই আমার আর এখানে আসা হবে না। একদিন সে হেঁটেই রওনা দিল, কিন্তু সিমলে থেকে শ্যামবাজার, বাগবাজার, কাশীপুর হয়ে দক্ষিণেশ্বর যে এতটা দূর তা তার ধারণা ছিল না। পথ যেন ফুরোতেই চায় না। যখন দক্ষিণেশ্বরে পৌঁছলো তখন সে রীতিমতো ক্লান্ত। সেদিন ঘরে আর কেউ নেই।
নিজের ঘরের ছোট খাটটিতে বসে আছেন ঠাকুর। নরেন্দ্রকে দেখে অতিমাত্রায় খুশি হয়ে সেই খাট চাপড়ে বললেন, আয় আয়, এখানে বস। নরেন্দ্রনাথ সংকুচিতভাবে খাটের এক প্রান্তে বসল। ঠাকুর যেন সঙ্গে সঙ্গে ভাবে আবিষ্ট হয়ে গেলেন। নরেন্দ্রের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে কি যেন বিড়বিড় করে বলতে লাগলেন। একটু একটু করে এগোতে লাগলেন নরেন্দ্রের দিকে। নরেন্দ্রনাথ ভাবল, এই রে, আজ আবার বুঝি কোনো পাগলামি করবেন। নরেন্দ্রনাথ সরে যাচ্ছে, কিন্তু আর জায়গা নেই, পিঠ ঠেকে গেছে দেওয়ালে। হঠাৎ ঠাকুর তাঁর ডান পা তুলে দিলেন নরেন্দ্রের কাঁধে। নরেন্দ্রনাথ ঝাঁকুনি দিয়ে পাটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেও পারল না। সঙ্গে সঙ্গে তার মাথা ঘুরতে লাগলো, কিংবা দেওয়াল সমেত ঘরটাই যেন ঘুরছে দারুণ জোরে। ঘুরতে ঘুরতে কোথাও লীন হয়ে যাচ্ছে। নরেন্দ্রনাথও যেন মিশে যাচ্ছে সর্বগ্রাসী শূন্যতায়। সেই শূন্যতাই মৃত্যু। কয়েক মুহূর্তের মধ্যেই নরেন্দ্রনাথ তার মধ্যে মিলিয়ে যাবে। দারুণ ভয় পেয়ে সে চেঁচিয়ে উঠল, ওগো, তুমি আমার এ কি করলে? আমার যে বাপ মা আছে। তাই শুনে সেই অদ্ভুত পাগল খিলখিল করে হেসে উঠলেন। তারপর নরেন্দ্রের বুকে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তবে এখন থাক, একবারে কাজ নেই, কাল হবে। সঙ্গে সঙ্গে থেমে গেল সব ঘূর্ণন। অপসৃত হলো মহাশূন্য। ঘর ও দেওয়াল ফিরে এলো নিজের জায়গায়। নরেন্দ্রনাথ যেখানে বসেছিল সেখানেই বসে আছে। ঠাকুর তার দিকে চেয়ে হাসছেন। সব কিছুই স্বাভাবিক। প্রায় সেই সময় আরও লোকজন ঢুকে পড়ল ঘরে। তাই আর কোনো কথা হতে পারল না। নিজের ওপরেই মহা ক্রুদ্ধ হয়ে উঠল নরেন্দ্রনাথ। এ তো সস্তা ম্যাজিক, হিপনোটিজম। তাই দিয়ে এই পাগলটি তাকে ভয় দেখিয়ে কাবু করে দিল। সে এত দুর্বল। সে কখনো কারোর কাছে হার মানে না, কোথাও মাথা নিচু করে না। সামান্য ভেলকিতে সে ভয় পায়। সেদিন ওই বিষয়ে আলোচনার সুযোগ পাওয়া গেল না। নরেন্দ্রনাথ ফিরে এলো। কয়েকদিন ধরে রাগে ছটফট করতে লাগলো সে। এর একটা হেস্তনেস্ত করতেই হবে, আর একদিন পরীক্ষা করে দেখতেই হবে। 7 দিনের মধ্যেই আবার দক্ষিণেশ্বরে গেল নরেন্দ্রনাথ। এই নিয়ে তৃতীয়বার। আগের দিন হেঁটে আসায় পথশ্রমের শরীর ছিল শ্রান্ত, সেই জন্য সে ম্যাজিকের বশীভূত হয়েছিল হয়তো। আজ সে এসেছে ভাড়ার গাড়িতে। মন সজাগ, আজ সে প্রস্তুত। সেদিনও কয়েকজন ভক্ত আগে থেকেই বসে আছে। এর মধ্যে ব্যক্তিগত কথা চলে না। ঠাকুর নরেন্দ্রকে দেখেই ব্যগ্র হয়ে বললেন, এসেছিস? চল যদু মল্লিকের বাগানে বেরিয়ে আসি। মন্দির এলাকার পাশেই কলকাতার বিশিষ্ট ধনী যদু মল্লিকের বাগান বাড়ি। তিনি মাঝে মাঝে আসেন। অন্য সময় তার মালি দারোয়ানরা পাহারা দেয়। সাধারণ লোকের এখানে প্রবেশ নিষেধ, কিন্তু যদু মল্লিকের আদেশ দেওয়া আছে, ঠাকুর যখন খুশি আসতে পারবেন। তিনি এলে গঙ্গার ধারের বৈঠকখানা ঘরটির তালা খুলে দেওয়া হয়। এখানকার বাগানটি খুব যত্নে করা। অজস্র কুসুমের সমারোহ, মাঝে মাঝে শ্বেত পাথরের বসবার জায়গা। দুজনে বেড়াতে লাগলেন সেই বাগানে। বিকেলের রোদ পড়ে এসেছে। শীত শেষ হয়েই গরম পড়েছে বেশ। আকাশে মেঘ। নরেন্দ্রনাথ পরে এসেছে একটা ধুতি ও মলিন পিরান। সাজ পোশাকের দিকে তার কখনো মনোযোগ নেই। ঠাকুরের ধুতি পরা খালি গা, বাতাস নেই, গুমোট। ঠাকুর খুঁটিয়ে খুঁটিয়ে নরেন্দ্রনাথের বাড়ির খবর জিজ্ঞেস করতে লাগলেন। তিনি আগেই জেনেছেন যে নরেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজে যাতায়াত করে, নিরাকারবাদী। কথায় কথায় বললেন, আমি তোদের সমাজের কেশবকে কি বলেছি জানিস? বলেছি ঈশ্বর হলেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তিহীনে এই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে জমে যায়। জল বরফ হয়ে জমাট বাঁধে না? নিরাকার আর সাকার হলো যেমন জল আর বরফ। ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো সাকার রূপে দেখা দেন। আবার ব্রাহ্মজ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। নরেন্দ্রনাথ বলল, কথাটা শুনতে ভালো, কিন্তু ওতে কিছু প্রমাণ হয় না। ঠাকুর বললেন, ওরে, আমি যে সাকার রূপে দেখেছি, কতবার দেখেছি। নরেন্দ্রনাথ বলল,
ওসব আপনার মনের ভুল, রূপটুপ আপনার খেয়াল। ঠাকুর বললেন, তুই যদি মনে করিস তুইও মনের মধ্যে কৃষ্ণকে হৃদয় মধ্যে দেখতে পাস। নরেন্দ্রনাথ এবার উদ্ধতভাবে বলল, মশাই, আমিও সব কিষ্টফিষ্ট মানি না। আজ নরেন্দ্রনাথ প্রত্যেকটি কথা কাটিয়ে দিচ্ছে। তার প্রখর যুক্তিবোধের কাছে এইসব ভাবাবেগের কোনো মূল্য নেই। একটু পরে ধুলোর ঝড় উঠল, কালিমালিপ্ত হয়ে গেল দিগন্ত। গঙ্গার ওপর নৌকোর মাঝিরা চেঁচামেচি করে পাল নামিয়ে নিচ্ছে, শোনা যাচ্ছে শোঁ শোঁ শব্দ। এখন আর বাইরে থাকা যাবে না। ঠাকুর নরেন্দ্রনাথকে নিয়ে এলেন বৈঠকখানা ঘরে। মূল্যবান সোফায় সে ঘরখানি সাজানো, ওপরে ঝুলছে ঝাড় লণ্ঠন, টানা পাখারও ব্যবস্থা রয়েছে। নরেন্দ্রনাথের পাশে বসে ঠাকুর বললেন, আমি কতদিন ধরে তোর প্রতীক্ষা করে আছি, জানতাম তোকে আসতেই হবে। আমার তো সিদ্ধাই করবার জো নাই, তোর ভেতর দিয়ে করব, কি বলিস? নরেন্দ্রনাথ বলল, না না, তা হবে না। একথা শুনেই ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন, দৃষ্টি স্থির, ঘাটটা সামান্য বাঁকা, একটা হাত ওপরে তোলা। নরেন্দ্রনাথ কৌতূহলী হয়ে চেয়ে রইল। এই ব্যাপারটা কি সে বুঝতে পারছে না। এরকম যখন তখন সমাধি হতে পারে? সাধকদের কোনো প্রস্তুতি লাগে না? এক ধনীর গৃহের বৈঠকখানায় সহসা ঠাকুর ঝুঁকে পড়ে নরেন্দ্রনাথের কপাল স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে অন্ধকার। আজ আর মহাশূন্য দর্শন হলো না, একেবারে চৈতন্য লোক। ব্রজেন্দ্রের দিকে তাকিয়ে নরেন্দ্রনাথ বলতে লাগলো, কতক্ষণ অজ্ঞান হয়েছিলুম তা জানি না। এক সময় চোখ মেলে দেখি উনি আমার বুকে হাত বুলিয়ে দিচ্ছেন আর ফিক ফিক করে হাসছেন। অজ্ঞান অবস্থায় উনি নাকি আমাকে অনেক কথা জিজ্ঞেস করেছেন, আমি তার উত্তরও দিয়েছি। তারপর থেকে এই 1 মাস ধরে এখনও আমার। ব্রজেন্দ্র উত্তেজিতভাবে বলল, মেসমেরিজম। এ তো বোঝাই যাচ্ছে মেসমেরিজম। মেসমার সাহেব এরকম সম্মোহন করে রুগীদের ঘুম পাড়িয়ে তাদের মনের কথা জেনে নিতেন। তুই তা পড়িসনি? নরেন্দ্রনাথ মহা বিরক্ত হয়ে গলা চড়িয়ে বলল, তুই কার সঙ্গে কথা করছিস তোর মনে থাকে না? আমি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন দত্ত, সিমলে পাড়ার ক্যাপ্টেন। আমার মুখের ওপর কেউ কথা বলতে সাহস পায় না। আমাকে মেসমেরাইজ কিংবা হিপনোটাইজ করবে ওই এক অশিক্ষিত বামুন। আমি কি মেনিমুখ না রুগী? ব্রজেন্দ্র বলল, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? ভালো করে ভেবে দেখ। নরেন্দ্রনাথ বলল, তোকে এসব কথা বলাই আমার ভুল হয়েছে। তোর কাছ থেকে এমন সহজ ব্যাখ্যা আমি চেয়েছি? আমি এসব আগে ভেবে দেখিনি। সম্মোহন করলে 1 মাস ধরে তার ঘোর থাকে। আমি এখনো সেই ঘোর কাটাতে পারিনি। মাঝে মাঝেই মনে হয় চোখের সামনে যা দেখছি তা সবই অলীক। মাথার মধ্যে দপদপ করে, ধোঁয়া ধোঁয়া দেখি। এটা কি করে হয়? আজ যে রেলিংয়ে মাথা ঠুকছিলুম তা ঠিক মাথা ব্যথার জন্য নয়, ওখানে সত্যিই একটা রেলিং আছে কি না তা বোঝার জন্য। যা, তুই বাড়ি যা। মুখখানা গোছ করে ব্রজেন্দ্রের দিকে পেছন ফিরে নরেন্দ্রনাথ আবার হুঁকো টানতে লাগলো। ব্রজেন্দ্র কাছে এসে নরম গলায় বলল, তোর মাথা গরম হয়ে গেছে, এখন আর ওই নিয়ে ভাবিস না, পরে চিন্তা করে করা যাবে। এবার একটা গান শোনা নরেন। নরেন্দ্রনাথ বলল, এখন গান গাওয়ার মেজাজ নেই। বললুম তো বাড়ি যা। ব্রজেন্দ্র বলল, তোর একটা অন্তত গান না শুনে কিছুতেই যাব না। মন যখন উদ্ভ্রান্ত থাকে তখন সঙ্গীতই শ্রেষ্ঠ ওষুধ। আমি সম্মোহিত হই গানে। ব্রজেন্দ্রের বারবার অনুরোধে নরেন্দ্র হুঁকো রেখে তানপুরা তুলে নিল। দিদিমার বাড়ির এই ঘরখানায় থাকলেও নরেন্দ্রনাথ দুবেলা খেতে যায় নিজের বাড়িতে। বন্ধুকে নিয়ে সে বেরিয়ে পড়ল। কয়েকদিন পরেই ছুটি হয়ে গেল কলেজ। নরেন্দ্রনাথ কিছুতেই আর পড়াশোনা কিংবা গান বাজনায় মন বসাতে পারে না। এক সময় পড়তে পড়তে সে বই ছুঁড়ে ফেলে দেয়। অ্যাটর্নির কাজ শেখার জন্য বাবা এক জায়গায় ভর্তি করে দিয়েছেন, সেখানে যেতেও ভালো লাগে না তার। শ্রী রামকৃষ্ণের স্পর্শে কেন অমন ঘোর লেগেছিল তার ব্যাখ্যা সে খুঁজে পায়নি বটে,
কিন্তু সেই ঘোরটা কেটে গেছে। এখন সে আবার কুস্তি লড়তে কিংবা সাঁতার কাটতে পারে স্বাভাবিকভাবেই। দক্ষিণেশ্বরে সে আর কিছুতেই যাবে না, ঠিক করেছে। কেন যাবে? মাঝে মাঝে দক্ষিণেশ্বর থেকে অদ্ভুত সব খবর আসে। দু একজন লোক নরেন্দ্রের কাছে এসে বলে, ও ভায়া, ঠাকুর আপনার জন্য বড্ড কান্নাকাটি করছেন, সর্বক্ষণ নরেন নরেন করেন, আপনি একবারটি চলুন না। ঠাকুর নাকি যদু মল্লিকের বাগানে গিয়ে নরেনের নাম করে ডাক ছেড়ে কাঁদেন। পাগলের মতন অবস্থা। কালীবাড়ির খাজাঞ্চি ভোলানাথ বলেছিল, মশাই, একটা কায়েতের ছেলের জন্য আপনি অমন করেন কেন? তাতেও তার কান্না থামে না। একদিন কয়েকজন ভক্ত রাত্রে ওখানেই থেকে গেছে। রাত্রিরে বারান্দায় শুয়ে ঘুমাচ্ছে। তাদের মধ্যে একজন একসময় চোখ মেলে দেখল ঠাকুর তার ধুতিখানা বগলে নিয়ে উলঙ্গ অবস্থায় ঘুরে ঘুরে কাঁদছেন। একজনকে ডেকে বললেন, ওগো ঘুমোলে, দেখো না, নরেনের জন্য আমার প্রাণের ভেতরটা গামছা নিংড়ানোর মতন জোরে জোরে মোচড় দিচ্ছে, তাকে একবার দেখা করে যেতে বলো না, তাকে না দেখলে যে থাকতে পারি না। আর একদিন তিনি ভক্তদের মধ্যে বসে অনবরত নরেন্দ্রনাথের কথা বলছিলেন। তারপর হঠাৎ বারান্দায় উঠে গিয়ে কাতর চিৎকার করতে লাগলেন। চোখ দিয়ে বন্যার মতন অশ্রু বইছে। মাঝে মাঝে বলতে লাগলেন, মা গো, আমি তাকে না দেখে আর থাকতে পারি না, এত কাঁদলাম, তবু তো নরেন এলো না। প্রাণে বিষম যন্ত্রণা হচ্ছে, বুকে বিষম মোচড় দিচ্ছে, আমি যে কিছুতেই সামলাতে পারছি না। ভক্তদের মুখে এসব কথা শুনেও নরেন্দ্র বিচলিত হয় না। কঠোরভাবে বলে, আমার যাওয়া হবে না, এক্সামিনের পড়া পড়ছি, বলবেন আমার সময় নেই। জোর করে সে আবার পড়াশোনায় মন বসায়। পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে গান গায়, গলা সাধে। মন থেকে অবশ্য সে দক্ষিণেশ্বরের পাগলটির কথা একেবারে সরাতে পারে না। প্রায় ভুরু কুঁচকে ভাবে, একজন পুরুষ মানুষ তার জন্য এমন উতলা হন কেন? কান্নাকাটি করেন সবার সামনে কেন? ওর তো আরও অনেক ভক্ত আছে। নরেন মোটেই ওর ভক্ত নয়, এবং মাত্র কিছুদিনেরই পরিচয়। না, দক্ষিণেশ্বর আর সে যাবে না। একজনের মাথায় যদি বাতিক চাপে, তাই নিয়ে কান্নাকাটি করে কষ্ট পায়, তার জন্য নরেন্দ্রনাথ দায়ী নয়। এদিকে বাড়িতেও শান্তি নেই। এখানে বিয়ের জন্য পীড়াপিড়ি। কন্যাদায়গ্রস্ত পিতারা সরাসরি তাকে পাকড়াও করে। বন্ধুদের আড্ডাতেও নরেন্দ্রের যেতে ইচ্ছে করে না। তারা দক্ষিণেশ্বরের প্রসঙ্গ তুলে বিদ্রূপ করে। বাড়িতে গান বাজনা চর্চার তেমন সুবিধা হয় না বলে নরেন্দ্রনাথ আবার ব্রাহ্ম সমাজের প্রার্থনায় যোগ দেওয়া শুরু করলো। কেশববাবুদের সমাজে নয়, সেখানে ঠাকুর হঠাৎ এসে পড়তে পারেন। সে যায় সাধারণ ব্রাহ্ম সমাজে। সেখানকার তরুণদের সঙ্গেই তার মতের মিল হয়। একদিন নরেন্দ্রনাথ বসে আছে উপাসনা গৃহের গানের দলে। পরপর কয়েকটি গানের পর ধ্যান হলো। তারপর উঁচু বেদিতে বসে আচার্য উপদেশ দিতে শুরু করলেন। সাধারণ এই উপদেশ 1.5 থেকে 2 ঘন্টা চলে। অনেক সদস্য এই সময় চক্ষু বুজে থাকে, আবার ধ্যানমগ্ন হয়। সেই অবস্থায় উপদেশাবলী বেশি উপভোগ করা যায়। সবে মাত্র উপক্রমণিকা পর্ব শেষ হয়নি, সভাগৃহ নিঃশব্দ। দরজা দিয়ে দ্রুত পদে ঢুকে এলেন ঠাকুর। বলতে লাগলেন, নরেন, নরেন কোথায় নরেন? অনাহুতভাবে সাধারণ ব্রাহ্ম সমাজের উপাসনার সময় দক্ষিণেশ্বরের ঠাকুর হঠাৎ এসে পড়বেন এমন আশাই করা যায় না। কেশববাবুর নববিধানে তিনি এমন যান বটে, কিন্তু সাধারণ ব্রাহ্ম সমাজের সঙ্গে তার তেমন ঘনিষ্ঠতা নেই। তিনি বোধহয় জানেনও না যে সাধারণ ব্রাহ্ম সমাজের নেতারা ইদানিং তাকে আর তেমন পছন্দও করেন না। উপস্থিত সদস্যরা কেউ কেউ ঠাকুরকে চেনেন, অনেকেই চেনেন না। ধুতি ও ফতুয়া পরা খালি পা একজন লোককে পাগলের মতন ঢুকে পড়তে দেখে কয়েকজন বলল, এ কে, এ কে? কয়েকজন বলল, আরে এ যে দক্ষিণেশ্বরের সেই ঠাকুর। কেউ বলল, ওকে কে ডেকেছে? বেদি থেকে আচার্য ভ্রুকুটি করে সবাইকে চুপ করতে বললেন। তবু শোরগোল, হুড়োহুড়ি পড়ে গেল। ঠাকুর কোনো কিছুই গ্রাহ্য করছেন না। তিনি নরেন কোথায়, নরেন কোথায় বলতে বলতে বেদির কাছে পৌঁছে গেলেন। তৎক্ষণাৎ তার ভাব সমাধি হলো।
তিনি হাত তুলে দাঁড়িয়ে রইলেন প্রস্তর মূর্তির মতন। সেই অবস্থাটা দেখবার জন্য পেছন দিকের সদস্যরা সামনে আসতে চাইল, কেউ কেউ দাঁড়িয়ে পড়ল বেঞ্চের ওপর। ঠাকুরকে নিয়ে যাতে বাড়াবাড়ি না হয় সেই জন্য কর্তা ব্যক্তিদের একজন নিভিয়ে দিলেন গ্যাসের আলো। কিন্তু অন্ধকারের মধ্যে বিশৃঙ্খলা পৌঁছলো চরম অবস্থায়। ঠেলাঠেলি, চিৎকার, কে কার পা মারিয়ে দিচ্ছে তার ঠিক নেই। গায়কদের দলে বসে থাকা নরেন্দ্রনাথের হৃদয় উদ্বেল হয়ে উঠল। শুধু তার জন্য ছুটে এসেছেন ঠাকুর? এমন স্বার্থশূন্য ভালোবাসাও সম্ভব? এত ব্যাকুলতা, এত টান! নরেন তো তার কোনো প্রতিদান দেয়নি। তার সন্ধানে এসে ঠাকুর অপমানিত হচ্ছেন, ধাক্কাধাক্কিতে আহতও হতে পারেন। নরেন্দ্রনাথ উঠে গিয়ে সবলে ভিড় সরিয়ে বেদির কাছে গিয়ে ঠাকুরকে পাঁজাকোলা করে তুলে নিল। কেউ কিছু বুঝবার আগেই তাকে নিয়ে এলো বাইরের খোলা হাওয়ায়। ধমকের সুরে বলল, আপনি হুট করে এখানে চলে এলেন কেন? আপনার মতন মানুষ এমনভাবে আসে? ঠাকুর বললেন, নরেন, নরেন, তোকে না দেখে আমি যে আর থাকতে পারি না। আমার বড় কষ্ট হয়, বুকটা মোচড়ায়। একটা ঘোড়ার গাড়ি ডেকে তাতে ঠাকুরকে শুইয়ে দিয়ে নরেন্দ্রনাথ বলল, আর কখনো এভাবে আসবেন না, চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ঠাকুর কিন্তু তখনও একই কথা বলে যাচ্ছেন, আমি আর তোকে ছাড়বো না। আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের জীবনের কিছু কথা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।